নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি নূপুর। আজকের মুখোমুখি অনুষ্ঠানে যাকে পেয়েছি তার জীবনের বেশিরভাগ অংশটাই দুবরাজপুরের মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা তাদের সাথে জড়িয়ে আছে। তিনি হলেন দুবরাজপুর পৌরসভার অন্যতম জনপ্রিয় পৌরপতি মাননীয় পীযূষ পাণ্ডে মহাশয়। তার সাথে আমরা দুবরাজপুরের স্বাস্থ্য শিক্ষা সহ নানান উন্নয়নমূলক কাজকর্ম সহ সমস্ত বিষয়ে আলোচনা করব। দাদাকে প্রথমেই নমস্কার, আমাদের স্টুডিওতে আসার জন্যে অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই দুবরাজপুরের উন্নয়নের সাথে তার যে যোগ অতি বড় সমালোচকও অস্বীকার করতে পারেন না। তিনি ঘুমোতে গিয়েও দুবরাজপুরের উন্নয়নের কথা চিন্তা করেন। সেই পীযূষদাকে আমি জিজ্ঞাসা করব, গত 2017 সালে দুবরাজপুর পৌরসভার দুটি ওয়ার্ডে, বিশেষত ইসলামপুর কেন্দ্রিক ওয়ার্ডে ডেঙ্গু মহামারীর আকার ধারণ করেছিল এবং আপনারা বলা ভালো শক্ত হাতে সেটি দমনও করেছিলেন। কিন্তু এবছর তুলনায় সেই ধরনের কোনো ডেঙ্গি আক্রান্তের খবর নেই। কি এমন করলেন যাতে এখান থেকে অনেকটা মানুষ রিলিফ পেল? 2000 দেখুন, আমি প্রথমে বীরভূম আরসি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তারপর যেটা আপনি প্রশ্ন বললেন, অবশ্যই 2017 সালে দুবরাজপুর পৌরসভার বিশেষত আমাদের 7 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ডে কয়েকজন রোগী ডেঙ্গি আক্রান্ত হয়েছিল। এর মূল কারণ ছিল আমাদের এই ইসলামপুর এলাকার কিছু মানুষ রুটি রোজগারের জন্য অন্যান্য রাজ্যে বোম্বে, দিল্লি, চেন্নাই বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়। এই সুবাদে তারা ডেঙ্গির যে রোগ জীবাণুটা তারা নিয়ে এসেছিল এবং এই ছড়িয়ে পড়েছিল। আমরা সেই সময় হঠাৎ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলাম। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর, আমাদের ব্লক স্বাস্থ্য দপ্তর, পৌরসভার যে সীমিত আমাদের স্বাস্থ্য পরিষেবা দপ্তর আছে, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমরা সকল মিলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছিলাম এবং আমরা খুব শীঘ্রই সেটাকে নির্মূল করতে পেরেছিলাম। এবং গতবারের থেকে আমরা শিক্ষা নিয়ে এবার আমরা প্রথম থেকেই আমরা শহরের বিভিন্ন রাস্তা ড্রেনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিয়মিত ব্লিচিং দেওয়া, আর যে ডেঙ্গি রোগে যে জীবাণু আসে যে মশা, সেই মশাগুলো যাতে জমা জলের মধ্যে ডিম পাড়ে, এইগুলো আমরা বাড়ি বাড়ি অ্যাওয়ারনেস প্রতি সপ্তাহে করতাম। কারণ এই ডেঙ্গি মশা ডিম পাড়ে বাড়িতে যে হয়তো টায়ার কাটা, নারকেলের খোলা, বোতল ভাঙা, টবের জল, এইসব মধ্যে তারা জমাকৃত স্থির জলে ডিম পাড়ে। এই ব্যাপারটা আমরা খুব সচেতন করেছিলাম প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আমাদের স্বাস্থ্য কর্মীকে দিয়ে। স্বাস্থ্য দপ্তর আপনাদের সহযোগিতা করেছিল? হ্যাঁ, আমাদের স্বাস্থ্য দপ্তর যেমন করেছিল, আমাদের পৌরসভারও স্বাস্থ্য পরিষেবা দপ্তর আছে। আমাদের যে প্রত্যেক ওয়ার্ডে একজন করে স্বাস্থ্যকর্মী আছে, আমাদের 4 জন FTS আছে এবং এর সঙ্গে আমরা অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে আমাদের শিশু শিক্ষার দিদিমণিদের সমস্তকে কাজে লাগিয়েছিলাম বাড়ি বাড়ি অ্যাওয়ারনেস করার জন্য। পাশাপাশি আমরা মাসে 10 দিন করে প্রত্যেকটি ওয়ার্ডে মশা মারা স্প্রে করা, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এইভাবে চেষ্টা করে গেছি যাতে আমার এই ছোট্ট শহর, গ্রামীণ শহর, মানুষ যাতে ডেঙ্গি আক্রান্ত না হয়, সুখে থাকে, সুস্বাস্থ্য থাকে, এটাই আমার মূল লক্ষ্য ছিল। দাদা, কিছুদিন আগে থেকেই এখন সোশ্যাল মিডিয়ায় একটি খুব হাসির কথা ছড়িয়ে পড়েছে। সেটি হলো যে মানসাহের হাসপাতাল তো দুবরাজপুরের নয়, এটি মানে পঞ্চায়েত এলাকার একটি সরকারি হাসপাতাল। দুবরাজপুরের হাসপাতাল কই? যাই হোক, ওটা জোকসের পার্ট যদি ছেড়েও দিই, তবুও দুবরাজপুর সংলগ্ন এলাকায় সেই অর্থে স্বাস্থ্য পরিষেবার মান খুবই মানে অপ্রতুল। ভালো ডাক্তারের অভাব, ভালো নার্সিংহোম নেই, একটু চাইলেই একটা ভালো চাইল্ড স্পেশালিস্ট পাওয়া যায় না, বা একটু ভালো হৃদরোগ বিশেষজ্ঞ পাওয়া যায় না। তো দাদা, আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই দুবরাজপুরের স্বাস্থ্য নিয়ে এরকম? দেখুন, দুবরাজপুর শহরে আমাদের হয়তো হসপিটাল নেই ঠিকই, সেক্ষেত্রে
সিউড়ি আমাদের সদর শহর, সিউড়িও হসপিটালের উপরে নির্ভরশীল জেলা যে হসপিটাল, আমাদেরও মানসের হসপিটাল দুবরাজপুর শহরের উপকণ্ঠে একদম বর্ডার এলাকায় অবস্থিত। এবং একসময় এই পঞ্চায়েতের মধ্যেই দুবরাজপুর ছিল। 1975 সালে পৌরসভা গঠিত হয় এবং আস্তে আস্তে স্বাস্থ্য পরিষেবায় অবশ্যই এখনও অপ্রতুল আছে। এবং আমরা রিসেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দরবার করেছিলাম যাতে দুবরাজপুর হসপিটালকে মানসের হসপিটাল রুরাল হসপিটাল করা যায়। এ ব্যাপারে কাজ অনেকখানি আগিয়েছে। রুরাল হসপিটাল হলে স্বাস্থ্য পরিষেবা অনেক বেড়ে যাবে এই হসপিটালের। পাশাপাশি আমরা চেষ্টা করছি বেশ কিছু যারা এনজিও বা বিভিন্ন যারা ডাক্তারদের এখানে নার্সিংহোম করার জন্য, যেমন আমাদের গ্লোকাল হসপিটাল ছিল কিন্তু তারা পাট গুটিয়ে দিয়েছে। আমরা চেষ্টা করছি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি যাতে দুবরাজপুর শহরে এই ধরনের একটা নার্সিংহোম হয়। আর যেটা সবথেকে বড় কথা, আমাদের পশ্চিমবাংলাকে বিগত সরকার পিছিয়ে দিয়ে গেছে, যেটা একটা ডাক্তার তৈরি যে কারখানা, মেডিকেল কলেজ, সিট সংখ্যা বাড়ানো। 34 বছর পশ্চিমবাংলায় কোনো মেডিকেল কলেজ করেনি, কোনো মেডিকেল কলেজের সিট সংখ্যা বাড়ায়নি, নার্সিং কলেজ করেনি, ফার্মাসিস্ট কলেজ করেনি, ডেন্টিস্ট করেনি। সেই কালকে একটা খবর শুনলাম দাদা যে দুবরাজপুর মানসার যে হসপিটাল, সেখান থেকে ভালো ভালো কয়েকজন ডাক্তার তো অলরেডি চলে গিয়েছেন, আবার দুজন আছেন, তাদের মধ্যে থেকে দুজন আবার তারা এখান থেকে চলে যাবেন বলে দরখাস্ত দিয়েছেন। তো দুবরাজপুর যে মানসার হাসপাতাল, সেই পরিষেবা নিয়ে আপনি সন্তুষ্ট? দুবরাজপুরের জনসংখ্যার একটা বড় অংশ তো দুবরাজপুর মানসার হাসপাতালের উপর নির্ভরশীল, গ্রামাঞ্চল তো আছেই, আপনি কি সন্তুষ্ট? দুবরাজপুর হসপিটালের পর শুধু দুবরাজপুর শহর বা আমার ব্লকের 10টা অঞ্চল, এছাড়া খয়রেশোল ব্লকের বেশ কয়েকটা অঞ্চল, বড় অংশ এরপর নির্ভরশীল। এমনকি আমরা দেখেছি ঝাড়খণ্ডেরও সুদ্রাক্ষীপুর এই এলাকা, রাজনগরে তাঁতিপাড়া এলাকার অনেক পেশেন্ট এখানে একটা বিশাল রোগীর চাপ আছে। আমি যে কথাটা আগেই বলছিলাম যে ডাক্তার অপ্রতুল, ডাক্তার নেই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, ডাক্তারের সংখ্যা খুবই কম। এই যে রিসেন্ট যে মেডিকেল কলেজগুলো হয়েছে বা সিট সংখ্যা বেড়েছে, এই ডাক্তারগুলো বেরোতে 1-2 বছর লাগবে, হলে কিছুটা ডাক্তারের যে অসুবিধা রয়েছে, ডাক্তারের যে কম রয়েছে, সেই জায়গাটা কিছুটা পূর্ণ হবে। মূল হচ্ছে ডাক্তার। বললাম তো আগে যে ডাক্তার তৈরির কারখানা যেটা মেডিকেল কলেজ, সেটাই আমাদেরকে বামফ্রন্ট সরকার, সিপিএম সরকার খুব পিছিয়ে দিয়েছে। এই জায়গাটা পশ্চিমবাংলা এখন সব দিক পিছিয়ে। আপনি দেখুন সাউথের, আজকে আপনি আমরি যান, মিশন হসপিটালে যান, নার্স থেকে দেখবেন, প্যারামেডিক্যাল স্টাফ সব দেখবেন সাউথ ইন্ডিয়ান ভাষায় কথা বলছে, তারা সব সাউথ ইন্ডিয়া। তারা সেখানে পড়ানো হয়, তারা শিক্ষা নিয়ে এসছে। আমরিতে দেখলে আগুন লেগে পুড়ে মারা গেল যেতে কয়েকজন নার্স সাউথ ইন্ডিয়ার। তাহলে আমরা সেখানে বাংলার মেয়েরা নেই কেন? তাদেরকে নার্সিং পড়ার সুযোগ ছিল না, বর্তমানে সুযোগ হয়েছে। আশা করছি এই ব্যাপারটা শীঘ্রই মিটে যাবে। আমরাও পৌরসভার পক্ষ থেকে আমরা 4 দিন করে 4টে সাব সেন্টার করেছি, ডাক্তার বসাচ্ছি, আমরা স্বাস্থ্যকর্মী প্রত্যেক ওয়ার্ডে নিয়োগ করেছি। চেষ্টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী পদক্ষেপ, স্বাস্থ্য পরিষেবা শীঘ্রই ভালো জায়গায় আসবে। দাদা, একটু অন্য প্রশ্ন করছি যে আপনি তো সাংগঠনিক দিক থেকে একটু অনেকটাই ভালো জায়গায় রয়েছেন, আপনার কাছে কি এরকম কোনো খবর আছে যে বীরভূমে কোনো মেডিকেল কলেজ বা ডাক্তার তৈরির কোনো উদ্যোগ বীরভূমে হবে বা কিছু এরকম কিছু খবর? বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হচ্ছে, খুব শীঘ্রই উদ্বোধন হবে। মেডিকেল কলেজের সমস্ত পরিকাঠামো ইন্সপেকশন হয়ে গেছে। রামপুরহাটে বীরভূম মেডিকেল কলেজ হচ্ছে। এছাড়া এখন বহরমপুর, মালদা বিভিন্ন জায়গায়, তাছাড়া তো বেসরকারি আপনি দেখুন দুর্গাপুরে সনকা, আইকিউ সিটি, গৌরীদেবী, এখন প্রচুর মেডিকেল কলেজে পারমিশন সরকার দিচ্ছে। এবং আমাদের দুবরাজপুর শহরে উপকণ্ঠে একটি ফার্মাসিস্ট স্কুলও হয়েছে ছিনপাইয়ে। বিভিন্নভাবে স্বাস্থ্য পরিষেবা যাতে আগামী দিনে ভালো জায়গায় যায়। আরেকটা ব্যাপার দাদা, যে এখন ডাক্তাররা বড় নিরাপত্তার অভাব বোধ করছে। দুবরাজপুর মানসার হাসপাতালেও রিসেন্ট এরকম একটি ছোট্ট ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আমাদের একটা জনসচেতনতা মনে হয় জরুরি, যাতে ওদের নিরাপত্তার কথাটাও ভাবা যায়। ওনারাও তো মানুষ, ওনাদেরকেও আমাদের পরিষেবাটা নেওয়ার জন্য ওনাদেরও সহযোগিতা করা দরকার। এ ব্যাপারে মনে হয় রাজনৈতিক সিদ্ধান্ত বা রাজনৈতিকভাবেও একটু সচেতনতার দরকার, তাই বলে মনে করেন নাকি আপনি? অবশ্যই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে। তারা হয়তো যেমন পেটের দায়ে চাকরি করতে এসছে, পাশাপাশি তারা পরিষেবা দিতে এসছে। আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, আমরা নিরাপত্তা তাদের না দিই, তাহলে তারা কীভাবে থাকবে? বললাম তো রোগীর চাপ।
আমার যদি একটা কেউ আত্মীয় কোনো কারণে মারা যায়, আমি সঙ্গে সঙ্গে অন্যভাবে নিয়ে নিচ্ছি, যে রোগ হলে মারা যেতে পারে সে না করে ডাক্তারের উপরে জুলুম করা, ঝামেলা করা, এই কাজগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। আর যেটা বললাম, আমাদের মানসার হসপিটালে একটা ভীষণ রকম প্রচণ্ড চাপ রোগীর, সকাল থেকে মানে ভোর থেকে রাত্রি অবধি সব সময় রোগীর চাপ, এটাও ডাক্তারদের কাছে খুব বেদনাদায়ক। আমরা রোগী কল্যাণ সমিতি আমি একজন সদস্য, এবং এই হিসেবে যেমন আগে বেশ কিছুদিন আগে এখানে অ্যাম্বুলেন্সগুলো একটা বাজেভাবে পয়সা নিত রোগীদের কাছ থেকে, সেগুলো আমরা ঠিক করেছি। এছাড়াও পুলিশ প্রশাসনও প্রতিনিয়ত খোঁজ রাখছে, এবং আমরাও দলীয়ভাবেও দেখছি যাতে তারা কোনো নিরাপত্তাহীনতায় না ভোগে, তারা ঠিকভাবে কাজ করতে পারে। দুবরাজপুর শহরকে বলা হতো গ্রামীণ পৌর শহর, এখন ধারে এবং ভারে চারিদিক দিয়ে দুবরাজপুর পৌরসভা ক্রমশ বাড়ছে। পাশাপাশি এটাও বাড়ছে যে নিত্য যানজট, বিশেষত 10টা-11টার সময় অফিস টাইমে যখন প্রচুর ছেলে মেয়ে স্কুল যায়, অফিস কাছারি মানুষ যায়, সেই সময় এমনকি আমি দেখেছি সকালের দিকেও মানে ভীষণ নিত্য যানজট লেগে রয়েছে। এ ব্যাপারে দাদা আপনাদের কোনো উদ্যোগ, মানে পৌরসভার পক্ষ থেকে কিছু কি করার আছে আপনাদের? দুবরাজপুর শহর গ্রামীণ শহর, এবং এটা বহু পুরানো শহর। হেতুমপুরের রাজবাড়ি যখন, সেই সময়ই দুবরাজপুর শহর, এবং এই দুবরাজপুর শহরের রাস্তাঘাটও খুব নেরো, যেটা সবথেকে বড় প্রবলেম। এই রাস্তাগুলো খুবই স্বল্প পরিসর, এবং এই মুহূর্তে NH ন্যাশনাল হাইওয়ে যেমন খড়গপুর থেকে বোম্বে রোড থেকে একটি কানেক্টিভ রোড নিয়ে এসছে আমাদের সাথে এই NH60 নাম দিয়ে, পাশাপাশি রানিগঞ্জে NH2 যেটা দিল্লি রোড, এই NH60 খড়গপুরে বোম্বে রোড, রানিগঞ্জ রোড, দিল্লি রোড হচ্ছে রানিগঞ্জে, দুটোকে কানেক্টিভ করে মোরগ্রামে 34-এর সঙ্গে কানেক্টিভ। এই রাস্তা দিয়ে প্রচুর লরি গাড়ি আসছে, কিন্তু এসে আমাদের শহরের রাস্তার নেরো, এসে প্রতিনিয়ত এই যানজটের অন্যতম কারণ হয়ে পড়ছে এই নেরো রাস্তা। প্রচুর লরি, একদিকে যেমন বিভিন্ন তাপবিদ্যুতের কয়লা যাচ্ছে, পাশাপাশি যে চিপস, কালো পাথর, রাস্তাও তো দাদা খুব খারাপ হয়ে যায়, বিশেষত প্রত্যেক বছর বর্ষায়। মানে দুবরাজপুরের যদি পোদ্দার বাঁধ থেকে আমি থানার মোড় পর্যন্ত ধরি, বা ইসলামপুরের ভেতরের কিছু অংশ, মানে অসম্ভব খারাপ। মানে বাচ্চাদের পক্ষে, মানে ছাত্রছাত্রীদের পক্ষে তো বটেই, বড়দের ক্ষেত্রেও তো সাংঘাতিক অসুবিধার। মানে পৌরসভা কি কিছু করতে পারে রাস্তার উপরে? না, এই ব্যাপারে যেহেতু এটা NH60 তো ন্যাশনাল হাইওয়ের রাস্তা, আর ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ বলেছে ওরা রিপেয়ারিং কিছু করেছে, আবার আমরা বলেছি রিপেয়ারিং করলে হবে না, পুরো কাজ করতে হবে। প্রচুর মানে খারাখন্দ, সর্বোপরি রাস্তার উপরে যারা দোকান বা বাড়ি তারা বাস করতে পারছে না, এত ধুলো। আমরা একবেলা জল দিচ্ছি, কিন্তু এটাতে জল দিয়ে তো আর রাস্তায় ঠিক রাখা যায় না, একবার জল দিয়ে। এটা শীঘ্রই ঠিক করতে হবে NH60-কে। এবং সবথেকে বড় যেটা আমরা বারবার চাপ দিয়েছি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্ট গীতাঞ্জলি মিটিংয়ে NH দপ্তরকে বলেছেন দুবরাজপুরে বাইপাস করার ব্যাপারে। আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে বাইপাসের ব্যাপারে আপনার তো একটা বড় ভূমিকা, এবং আপনারও একটা, আমি খবরে পড়েছিলাম যে আপনিও একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাইপাসের মানে গুরুত্বটা আপনি বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু এই ব্যাপারে মানে কোনো কিছু আউটপুট আমরা দেখতে পাচ্ছি না। এই ব্যাপারে আমার NH60 যে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, তার সঙ্গে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। আমার জেলার যে SRD চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, তিনিও খুব চেষ্টা করছেন দুবরাজপুর বাইপাস নিয়ে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন NH দপ্তর অর্থ ধরা হয়নি না, এটা হচ্ছে হাইওয়ে, তো দিল্লি টাকা দেবে। এটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রকল্পগুলোকে এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার হ্যাং করে দিচ্ছে, পিছিয়ে দিচ্ছে, যে এই ধরনের রাস্তাগুলোকে যাতে না হয়, স্লো হয়, এটাকে পশ্চিমবঙ্গ সরকারকে একটা হ্যারাস করার চেষ্টা করছে। তো এইভাবে তো রাজনীতি করা যায় না, মানুষের পরিষেবা ঠিক দিতে হবে। এবং এই রাস্তাতে ইমিডিয়েট বাইপাসটা করতে ওরা একটা ম্যাপ ব্রেন ডিজাইন আমাদের বলেছিল, আমরা BLRO-কে নিয়ে করেও দিয়েছি, কিন্তু ওরা ফান্ড এখন অ্যালটমেন্ট করেনি। ফান্ড অ্যালটমেন্ট করলে এদের চিঠি করে, যারা জমির মালিক তাদের চিঠি করা হবে। মানে নির্দিষ্ট করা হয়ে গেছে, হ্যাঁ নির্দিষ্ট করা হয়ে গেছে কোথায় হবে। বা দুবরাজপুরের ওই আপনার কোল্ড স্টোরের কাছ থেকে রাস্তাটা নামবে, এবং মানসার হসপিটালে কিছু কোয়ার্টার ভাঙা যাবে, যেটা আমাদের ম্যাপটা এখন অবধি হয়েছে। UGC মাঠের পাশ দিয়ে গিয়ে এটা আপনার
হোন্ডা মোটরসাইকেলের যে শোরুম আছে সেইখানে গিয়ে হাইয়ের সঙ্গে উঠবে। এইভাবে এখন ড্রয়িং এবং ডিজাইন তৈরি হয়েছে, কোন মালিকের কত। কিছু পরিবারকে উঠতে হতে পারে। হ্যাঁ, আমাদের পর্যন্ত সার্ভে করে দেখাচ্ছে যে 96টি বাড়ি আছে এর মধ্যে, এই বাড়িকে দিতে হবে, তাদের পুনর্বাসনের কথা চিন্তা করতে হবে। সেইভাবেই এখন কেন্দ্রীয় সরকার এবার টাকা দিলে এনএইচ দপ্তরকে, তাহলে আমরা তাদের সঙ্গে সহযোগিতায় কাজ শুরু করতে পারবো। কিন্তু আমাদেরকে এইখানেও পিছিয়ে দিয়ে গেছে কিন্তু সেই বামফ্রন্ট সরকার। 34 বছর রাজত্ব করলো, দুবরাজপুরে বক্রেশ্বর তাপবিদ্যুৎ করলো, সাগরদিঘি তাপবিদ্যুৎ করলো। এত ডাম্পারে কয়লা যাবে, কালো পাথর যাবে ইয়ে খনি অঞ্চলে, রানীগঞ্জ আসানসোল থেকে। অভাবের কথা বলছেন আপনি, মানে এই বাইপাসটা কিন্তু তাদের করা খুব উচিত ছিল। আমি বারবার, আমি 1993 সালতে পৌরপ্রধান আছি, বারবার সেই সময় আমি জেলা ডেভেলপমেন্টে একটাই কথা বলতাম যে আমাদের শহরে বাইপাস করে দিন, বাইপাস ছাড়া কিন্তু শহর বাঁচবে না। তখন আপনার মনে হয় কথা শোনার কেউ ছিল না? না, তখন কিন্তু এরা রাজনীতির কারণে করলো না। এবং সর্বোপরি যখন বক্রেশ্বর তাপবিদ্যুৎ হয় তখন আমি বলেছিলাম যে ভবিষ্যতে কিন্তু এটা প্রচণ্ড অসুবিধা হবে। কেন, রেলের ওয়াগনে সবসময় কয়লা আসবে না, দেখবেন ডাম্পারেও কয়লা আনতে হবে। আর এখন দেখুন প্রতিনিয়ত ডাম্পারে কয়লা যাচ্ছে, সেটাই হচ্ছে, সেটাই মূল কারণে। বাইপাস যদি একটা করে রাখতো তখন আজকে যে 96টা বাড়ি হয়েছে সেই বাড়িগুলোও তখন ছিল না, তখন হয়তো 10টা বাড়ি থাকতো, ওরাটাই ফাঁকা ছিল। হ্যাঁ, এটা একটু আগে সচেষ্ট হলে আজকে এইভাবে শুধু আমার শহরে মানুষ নয়, কোথায় অন্ধ্র থেকে, কোথায় দিল্লি থেকে, কি হয়তো হরিয়ানা থেকে কোনো লরিওয়ালা, সে রাতের পর রাত দাঁড়িয়ে থাকতে হচ্ছে, রোড জ্যাম, তার খাবার নেই, জল নেই, এবং আমাদের সম্বন্ধে কী একটা ধারণা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর মানুষ অসুবিধার মধ্যে পড়ছে, পরিবহনের অসুবিধা হচ্ছে। একটা হয়তো কোনো গর্ভবতী মা হসপিটালে যাবে, সে হয়তো একটা জাম্পে পড়ে গেল, একটা ছাত্রছাত্রী স্কুলে। দাদা, আমার বেশিরভাগ স্কুলের গাড়ি লেট করে ঢুকছে, আসতে পারছে না, ফোন করছে আমরা অমুক জায়গায় আটকে আছি। আমরা দারুণ, মানে পরীক্ষার সময়গুলোতে এত অসুবিধার মধ্যে পড়ি, হয়তো আধ ঘন্টা পর ঢুকছে, মানে সিস্টেমটা ব্রেক হয়ে যাচ্ছে। স্কুল ছাত্রছাত্রী পরীক্ষা, রুগী হসপিটাল যাবে, হয়তো কোনো কেউ চাকরিস্থলে যাবে, বিভিন্নভাবে মানুষ মানে কষ্ট পাচ্ছে এবং প্রচণ্ড ভোগান্তি হচ্ছে এই বাইপাসের হবে, যেটা এই মুহূর্তে সবথেকে এখন প্রথম প্রধান কাজ বাইপাস। আমাদের রাজ্য সরকারের হাতে যেগুলো ছিল, অর্থাৎ আমাদের আলমবাগান থেকে যে পণ্ডিতপুর কালীবাড়ি, সে রাস্তা আপনাদের মনে হয় বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ থেকে আমরা অলরেডি পিচ করে দিয়েছি। এছাড়া আমাদের সাতকেন্দ্রী থেকে যে আশ্রম রাস্তাটি খারাপ ছিল, সেটাও আমরা নতুনভাবে আবার তৈরি করে দিয়েছি। ওইদিকে যানজটটা অনেকখানি কমাবার চেষ্টা করেছি, কিন্তু এই যানজটটা কমাতে গেলে বাইপাসটা জরুরি। কারণ সাবস্টিটিউট কোনো রাস্তা নেই, একমাত্র রাস্তা একটাই, এবং এই রাস্তা খুবই স্বল্পপরিসর, এখানে বাইপাসটা মূল দরকার থাকবে। ঠিক আছে দাদা, একটা অন্য ব্যাপার আমি আলোচনা করছি। আপনার সময়ে পানীয় জলের সমস্যা নিঃসন্দেহে অনেকটাই মিটেছে, কিন্তু সম্পূর্ণ হয়েছে কথা এখন বলা যাবে না, হয়তো এখনো কোনো জায়গায় একটু ঘাটতি থেকে গিয়েছে। কিন্তু সবচেয়ে যেটা চোখে পড়ার মতো যে পানীয় জল সম্ভবত চুরি হচ্ছে কি, মানে কেন বলছি আপনাকে, মানে একদম অভিজ্ঞতা থেকে, যে কোথাও খুব ভালো জল পড়ছে, আবার কোথাও খুব হালকা করে পড়ছে, এই রহস্য কি? মানে এরকম তো হওয়ার কথা নয়, যে হারে মানে ফ্লোটা থাকা উচিত সেরকম হচ্ছে না। আর বিশেষত উঁচু এলাকাগুলো, তো সেখানে তো জলের ফ্লো তো খুবই কম। দাদা, এই ব্যাপারে কিছু যদি বলেন। আমাদের শহরে এমনিতেই যে জল প্রকল্পটা ছিল, সেটা আমরা সমস্ত ওয়ার্ডে বা সমস্ত মানুষকে জল সরবরাহ দিতে পারিনি, এবং আমরা নতুন প্রজেক্ট এটা করেছি, যে প্রজেক্টটা প্রায় 26 কোটি টাকার প্রজেক্ট। ভীমগড়ের কাছে বেলেডাঙ্গালের পাম্প হাউস হয়েছে এবং দুটো রিজার্ভার হয়েছে, একটা পাহাড়েশ্বর আর একটা সিনেমালা কাছে ডাঙ্গালে। এর ফলে যেটা 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড একদম জল থেকে বঞ্চিত ছিল, সেই ওয়ার্ডগুলিতে জল দিতে পারবো। আর আমরা বাকি জল দেওয়া শুরু হয়েছে না, আমরা 11ই অক্টোবর আমাদের এসআরডিএ চেয়ারম্যান মাননীয় অনুব্রত মণ্ডল, মৎস্যমন্ত্রী চন্দন সিনহা আসবেন, আমরা সেদিন আনুষ্ঠানিক উদ্বোধন করব 11ই অক্টোবর। তারপর থেকে ওই দুটো ওয়ার্ডও আমরা পাইপলাইনের কাজ এবং স্ট্যান্ড পোস্ট ওখানে লাগিয়ে দিয়েছি। বাড়ি দেবেন না? না, এই মুহূর্তে আমরা রঞ্জনবাজার এলাকাটা বাড়ি এই মুহূর্তে দিতে পারছি, হয়তো 2-1 মাস সময় লাগবে, কিন্তু স্ট্যান্ড পোস্টে জল পড়া আমাদের 11ই অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে, বিকাল থেকে। আর আপনি যেটা বললেন
এতে কিছু অসাধু মানুষ আছে, পাম্প লাগিয়ে কিছু জল চুরি করে। আমরা এগুলা একটা টিম সেগুলো করেছি। কেন আপনারা মানে টিম করেছি। প্রশাসনিক স্তর থেকে কেন ব্যবস্থা না নিচ্ছেন না? অবশ্যই আমরা ব্যবস্থা কারণ নিচ্ছি। সাধারণ মানুষ সবচেয়ে বেশি সাফার করছে তো সেক্ষেত্রে। না আমরা টিম করেছি এবং দুজনের কানেকশন কেটে দিয়েছি। এটা চেষ্টা করছি গোপনে বিভিন্নভাবে প্রতিনিয়ত জল নিয়ে ট্যান্স হচ্ছে। আমরা এটা সচেতন এবং আমাদের টিম এটাও আমার মনে হয় রাজনৈতিক ভাবে না, এটা আমরা- প্রয়োজন আছে। না আমরা পৌরসভার পক্ষ থেকে একটা ভিজিলেন্স টিম করেছি এবং তাদের মাইকিংও করে দিয়েছি যে ধরা পড়লে কানেকশন কেটে দেওয়া হবে। জলের ব্যাপারটা আমরা দেখছি। আর আমাদের যে প্রকল্পটা উদ্বোধন হতে চলেছে, এটা যে রানিং প্রকল্প তার থেকেও বেশি জল ধারণ ক্ষমতা। দুবরাজপুর শহরে আর কোনো পানীয় জলের সমস্যা থাকবে না এবং আমরা 2 বেলা ঠিকমতো জল দুবরাজপুর শহরবাসীকে দিতে পারবো। এটাই আমাদের বর্তমান বোর্ডের সবথেকে বড় সাফল্য। আর দাদা বলছি যে দুবরাজপুর এমনি পৌরসভায় পুকুরের সংখ্যা ভীষণ কম, মানে অন্য অন্য এলাকাগুলোর তুলনায়। তো যেগুলো রয়েছে সেগুলোতেও কম বেশি পাড়গুলো জুড়ে বড় বড় বাড়ি হয়ে যাচ্ছে, বা পাড়গুলো এমন করে ডিজাইন করা হচ্ছে যাতে পুকুরের যে দৈর্ঘ্য বা প্রস্থ সেটা কমে যাচ্ছে। তো এ ব্যাপারে মানে জলাশয় কমলে তো পরিবেশের ভারসাম্য ভীষণ নষ্ট হবে, এবং জলাশয়গুলো ছোট হলে মানে আবর্জনার পরিমাণও বাড়ে। তো এই ব্যাপারে দাদা কিছু ভাবনা করা যায় না? ভাবা যায় না? দুবরাজপুর শহরে যেগুলো পুকুর আছে আমার মনে হয় বীরভূম জেলা কেন খুব কম পৌরসভাতে এত পুকুর আছে বর্ধমান ছাড়া। কেন যেহেতু আমরা এতুমপুরে রাজাদের একটা প্রভাব রাজাদের প্রভাব ছিল এবং রাজারা কাছাকাছি থাকলে সে এলাকায় পুকুরের সংখ্যা অনেক থাকে। আমার এই ওয়ার্ডে 13টা পুকুর আছে, আমার 14 নম্বর ওয়ার্ডে পুকুরের সংখ্যা প্রচুর আছে। যেটা এই মুহূর্তে বড় সমস্যা, যেটা প্রথমেই প্রশ্ন ছিল আপনার ডেঙ্গি, এই ছোট ছোট ডোবাগুলো মালিকরা সব মাছ চাষ বন্ধ করে দিচ্ছে, এলাকার লোক আবর্জনা ফেলে ফেলে বন্ধ করে। আপনি জেনে থাকবেন মানে বাঁকুড়া পুরসভা যেটা সিদ্ধান্ত নিয়েছে যে পুকুরের মালিককে ডেকে বলেছে যে আপনারা যদি পরিষ্কার না করেন তা আমরা এটাকে অধিগ্রহণ করব, এবং অধিগ্রহণ করে এটা আমরা আমাদের মতো করে এটা ব্যবহার করব। তো মানে এই বাঁকুড়া পৌরসভা যদি মানে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য এই সিদ্ধান্ত নিতে পারে, মানে এটা তো সাধারণ মানুষের স্বার্থে ওনারা করছেন, এটা তো ব্যক্তিগত স্বার্থ কোনো কাজে লাগছে না। সেই পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে দেখলেন গত বছর মানে ভয়াবহ আকার ধারণ করেছিল, সেই ব্যাপারে এই ধরনের কোনো উদ্যোগও তো নেওয়া যেতে পারে, বা অন্ততপক্ষে তাদের ডেকে সচেতন করা। না ডেকে সচেতন করার ব্যাপারে বলা যায় না। আপনার এইখানে আমি যেখানে কথা বলছি এখান থেকে 100 মিটার দূরে একটা পুকুর আছে, ডোবা এমনভাবে নোংরা হয়েছে মালিক পক্ষকে। সেদিন আমরা মানে যে আপনারা কিছু করুন, নাহলে পৌরসভাকে দিন, আমরা এখানে একটা অনুষ্ঠান ভবন করবো। এই পশ্চিম পাড়াতে কোনো অনুষ্ঠান ভবন নেই, এই যেটা দরদরের চা দোকানের উল্টো দিকে একটা ডোবা আছে, সেটা আমরা মালিক পক্ষ ডেকে কয়েকদিন আগে বলেছি। আর বড় পুকুর যেগুলো আছে আমরা জলাশয়ে কোথাও কাউকে নষ্ট করে দিইনি, বিভিন্ন জায়গায় আমরা গার্ডওয়াল করে বা পাইলিং করে জলাশয়কে সংরক্ষিত রেখেছি, জলাশয় যাতে নষ্ট না হয় সেই দিকটা দেখছি। পাশাপাশি আমরা অনেকগুলো বর্তমান বোর্ড পুকুর কেটেছে নতুন করে, অনেক পুকুর সংস্কার করেছে। জল ধরে রাখতে হবে, জলই আগামী দিনে বড় সমস্যা হবে। তাই জল ধারণ ক্ষমতাটা আমরা অবশ্যই সব জায়গায় করছি। পুকুর সংস্কার, নতুন পুকুর কাটানো, এই দিকটায় বর্তমান বোর্ড খুবই সচেতন। আপনারা সৌন্দর্যায়নের ব্যাপারে কিছু উদ্যোগ নিচ্ছেন? মানে বিশেষ করে আমি গাছ লাগানোর কথা বলছি। মানে আমি দেখছি যে এই যদি পাওয়ার হাউসের দিকে যাওয়া যায়, প্রচুর আপনারা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। তো আমি বলছি যে এই যে পরিমাণে গাছ লাগিয়ে সৌন্দর্যায়ন বৃদ্ধি করা যায়, সেইটা কি পৌরসভার পক্ষ থেকে হচ্ছে? আমরা দেখুন এই ব্যাপারটা গ্রিন সিটি মিশন বলে মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্বপ্নের প্রকল্প করেছেন, যে প্রকল্পের মধ্যে শহরগুলোকে সৌন্দর্যায়ন করা যাবে, যেমন লাইটিং করা যাবে। আমরা প্রথম ধাপে 100টা স্ট্যান্ড পোস্ট দিয়ে লাইট করেছি, যেটা আমাদের শহরে 7 কেন্দ্রী থেকে আশ্রম রাস্তায় লাইট ছিল না। ব্লক থেকে আমরা জেনে থাকবেন 4-5 বছর আগে একটা খুনও হয়েছিল ভোরের দিকে, সেই রাস্তায় লাইট করেছি। আবার আমরা গত পরশু থেকে কাজ শুরু হয়েছে, আবার 200খানা পোল দিয়ে আমরা শহরের সব এন্ডে, কোল্ড স্টোর থেকে ঢোকার রাস্তা, গণেশ হোটেল থেকে ঢোকার রাস্তা, পণ্ডিতপুর কালীবাড়ি পর থেকে আমাদের সীমানা থেকে যে রঞ্জনদী, সব রাস্তাগুলোকে আমরা লাইটিং দিয়ে সৌন্দর্যায়ন করছি। পাশাপাশি আমরা সব জায়গায় ঝাপড়ি করে, দাদা সবুজায়নের কথা বলছি, মানে সবুজায়নে আমরা ঝাপড়ি করে 1000 গাছের বিভিন্ন ধরনের আমরা বেশি দিয়েছি। কদম গাছ যেটা তাতে পারে, শিমুল গাছ, কিছু কিছু আম গাছও আছে।
তবে আমরা বেশি কদম, শিমুল থেকে শুরু করে কৃষ্ণচূড়া বিভিন্ন গাছ, ফুলের গাছ, বড় গাছ যাতে হয়। রাস্তার আমরা গৌরুল রোড, কোল্ড স্টোর রোড, গণেশ হোটেল, আলমোবার রাস্তা বিভিন্ন জায়গায় করেছি। এছাড়া কয়েকদিন আগে আমরা একটা সবুজশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী, যারা নিউ বর্ন বেবি, মানে 2017 সালের মে মাসের পর জন্মগ্রহণ করেছে, তাদের গাছের চারা দিয়ে যাতে বাড়ি বাড়ি গাছ লাগায়। এছাড়া আমাদের শহরের মধ্যেই পড়ছে আলমবাগার পেছনে একটা ফরেস্ট এরিয়া আছে, তাদেরকে দিয়েও গাছ লাগিয়ে সেখানটা তারা গাছ লাগাচ্ছে। সুন্দরভাবে আমরা চেষ্টা করছি শহরটাকে সবুজায়ন করা। পাহাড়ের শহরেও আমরা চেষ্টা করেছি, অনেক গাছ লাগিয়েছি। আমরা চাই শহর সৌন্দর্যায়ন হোক, কারণ আমাদের শহর আয়তন অনেক বড়, প্রায় 16.84 বর্গ কিলোমিটার আয়তন, যা বড়। কোথায় আমাদের সে দ্বীপের মতো একটা আদিবাসী পাড়া আলমবাবা, কোথায় কোল্ড স্টোর, কোথায় বর্গীগন্ধা, এইভাবে দ্বীপের মতো সব বাস। আমরা এইসব রাস্তাঘাট পাশাপাশি গাছ লাগিয়ে সৌন্দর্যায়নের চেষ্টা করছি। দুবরাজপুর পৌরসভার সাংস্কৃতিক চর্চা তো মানে বেশ পুরনো বলা যায়, কিন্তু আমরা যদি দেখি যে দুবরাজপুর পৌরসভায় সেই অর্থে ভালো একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নেই। যদিও বা মানে দুবরাজপুর পঞ্চায়েত সমিতিতে একটি রয়েছে নেপাল মজুমদার ভবন, কিন্তু সেখানে পাখা ঘোরে না, এসি চলে না, পর্দা টানতে গেলে ছিঁড়ে পড়ে যায়, এবং ওখানে খুব বেশি লোক কিছুক্ষণ থাকলে সাফোকেশন আসে। তো এ ব্যাপারে মানে দুবরাজপুর পৌরসভা কিছু করতে পারে না, যেখানে একটু নিয়মিত নাটক হবে, নিয়মিত সংস্কৃতি চর্চা, মানে সংস্কৃতি চর্চা হবে, গান হবে, অনেক ছেলে মেয়ে সেখানে অনেক কিছু শিখবে, পরবর্তী প্রজন্ম তৈরি হবে। এ ব্যাপারে মানে পৌরসভা হিসেবে আপনারা কি ভাবছেন? দুবরাজপুর পৌরসভা অলরেডি 11 তারিখে আমি যেটা বললাম জল প্রকল্প এবং রবীন্দ্র সদনের উদ্বোধন হবে, 800 সিট বিশিষ্ট ব্যালকনি সহ, এবং গ্রিন রুম, মঞ্চ, এসি পুরো আমরা একটা হল কমপ্লিট করেছি, যেটা 11 তারিখে উদ্বোধন করব। এখনো সেই অর্থে মনে হয় সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি খবরটা, যে আমরা ইনকমপ্লিট অবস্থায় একটা ছোটো প্রোগ্রাম অনেক করেছি, আর সে গেছিল সেখানে ওই শিক্ষক দিবস, তখন হয়তো কমপ্লিট হয়নি। আমাদের এখন বর্তমানে কমপ্লিট হয়েছে, পুরোটাই এসি করা হয়েছে, 4টে গ্রিন রুম, 800 সিট থাকবে, ব্যালকনি করা হয়েছে, এবং মানে গেস্ট হাউসের মতো করা হয়েছে সামনের দিকে, যদি কোনো শিল্পীরা এসে থাকে সেইভাবে সাজিয়েছি। এছাড়া আমরা বিভিন্ন ওয়ার্ডে গত 4 দিন আগেই আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় উজ্জ্বল সংঘ সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করলেন, আমরা গুরুদুত ক্লাবে করে দিয়েছি, আমরা ইসলাম স্পোর্টিং ক্লাবে করে দিয়েছি, মানে অনুষ্ঠান মানে সাংস্কৃতিক মঞ্চ উত্তরাঞ্চল ক্লাবে করে দিয়েছি, গোবরতলায় করে দিয়েছি, বিভিন্ন ওয়ার্ডে যাতে এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম, যাতে প্রত্যেকটি ওয়ার্ডে বিভিন্ন সময় নাটক, সরস্বতী পূজার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান এসব হয়। এই ব্যাপারে আমরা খুবই চেষ্টা করেছি, এবং প্রায় সব ওয়ার্ডে আমরা এই মুহূর্তে সাংস্কৃতিক মঞ্চ করে দেওয়ার চেষ্টা করেছি বা হয়েছে। যাতায়াতের ব্যাপারে মানে দুবরাজপুর পৌরসভা থেকে যদি আমরা কলকাতার দিকে যাই, একটি সকালের দিকে ট্রেন আর একটি না কাজের ট্রেন, মানে হুল এক্সপ্রেস, সেই অর্থে খুব কম মানুষের কাজে লাগে আর কি, মানে এমন একটা সময় এবং যেভাবে যায় যে ভাড়া। তো আপনি ভালো করে জানেন যে আপনারাও সেখানে উদ্যোগী হয়েছিলেন। দুবরাজপুর নাগরিক সমিতি এই রেল পরিষেবার ব্যাপারে নানান মানে প্রতিবাদ বা দাবি আদায়ের চেষ্টা করেছিল। তো সে ব্যাপারে তো দাদা কোনো কিছু মানে রেল রেসপন্স করছে না, এবং শতাব্দী রায় রেলের স্ট্যান্ডিং কমিটির একজন সম্ভবত মেম্বারও আমি যতদূর জানি। তো এবং দেখুন ওখানে ভালো ফুট যে ওভারব্রিজ, তার কোনো সেট নেই, ওই রাস্তাটা দীর্ঘদিন আপনার অকেজ অবস্থায় পড়ে থাকে। এখনও যদি আপনি জানেন রাস্তাটা ভীষণ খারাপ, ফুট ওভারব্রিজে যদি আপনি রাতের দিকে আসেন লাইট পাবেন না, মানে এই রেল পরিষেবা। অথচ আপনি যেটা বললেন যে খয়রাশোলের একটা বড় অংশ, রাজনগর ব্লকের একটা বড় অংশ, দুবরাজপুরের তো পুরোটাই ধরুন, এমনকি সিউড়ির একের একটা বড় অংশ দুবরাজপুর স্টেশনের উপর নির্ভরশীল। তো আপনার তো একটা বড় দায়বদ্ধতা থাকে, আপনি পৌর চেয়ারম্যান, অথচ রেল মানে একদম উদাসীন। এ ব্যাপারে দাদা কিছু যদি করা যায়। আমরা দেখুন এই ব্যাপারে চেষ্টা আমি অনেক দিন থেকে করে আসছি। দুবরাজপুরে এক সময় ব্যবসার পীঠস্থান ছিল, দুবরাজপুরের সাঁইথিয়া। আমাদের শহর এই যোগাযোগ ব্যবস্থার জন্যে পরবর্তী সময় পিছিয়ে পড়ে,
এবং রেল পরিষেবায় বাসের ভাড়া দেখুন প্রায় 150 কি 140 এরকম, এবং মানে রেল পরিষেবায় আমরা সত্যি পিছিয়ে, অনেকবার আমরা এই নিয়ে আন্দোলন করেছি ডিআরএম অফিস থেকে জিএম পর্যন্ত, কিন্তু এরা কোনো কিছু শোনে না, নিজের মতোই কাজ করে। সব থেকে যেটা বড়, এই কয়েকদিন আগে আমি ডিআরএমকে চিঠি দিয়ে পার্সোনাল বলে এলাম, যেটা 2 নম্বর প্ল্যাটফর্মে ওই যেটা আমাদের খাটালে কাছ থেকে যে রাস্তাটা গেছে, ওইদিকে যখন রাত্রে কোনো প্যাসেঞ্জার নামছে, টোটো বা রিক্সা ওই রাস্তায় যেতে চায় না। হ্যাঁ, খুব অথচ রেলের 2 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে সংযোগ করার দায়িত্ব ওদের, তাদের দায়িত্ব। আমরা করে দিতে পারি, কিন্তু রেলের পারমিশন ছাড়া রেলের জায়গায় আমরা 1 ইঞ্চি কাজ করতে পারবো না। তাই বিভিন্ন সমস্যা। ট্রেনগুলো যেমন যে বনাঞ্চল বলে একটি ট্রেন আছে, যেটা রাঁচি টু ভাগলপুর, এই ট্রেনটায় দুবরাজপুরে স্টপেজ হওয়া খুবই জরুরি। কেননা দুবরাজপুর থেকে 10 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। তাই এই এলাকার মানুষরা তাদেরই রাজ্যেরই রাজধানী যাওয়ার ক্ষেত্রে দুবরাজপুর স্টেশনকে অ্যাভেল করতে পারে। সেখানে পাণ্ডবেশ্বর স্টপেজ হয়েছে, অথচ দুবরাজপুর স্টপেজ হল না। এ ব্যাপারে আমরা পৌরসভা থেকে আমি ধন্যবাদ জানাবো, নাগরিক সমিতিকে, তারাও এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় ছিল, অনেক চেষ্টা করেছে, বারবার আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা শীঘ্রই খুলবো। নাগরিক সমিতিকেও দিয়েছে। আমার মনে হয় দাদা, এইটা আপনারা কি এটা করলে ভালো হয় না, যে রাজনৈতিকভাবে এটা একটা হস্তক্ষেপ, মানে রাজনীতির একটা ভয় না দেখালে। কারণ আপনাকে বলি, দুবরাজপুর নাগরিক সমিতি আমি কাছে থেকে দেখেছি যে 25-30টা লোক অ্যাজিটেশনে, মানে একটা প্রতিবাদ করার জন্য গিয়েছে, সেখানে গিয়ে দেখছে 200 RPF দাঁড়িয়ে। মানে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে ওদের যত না ভাবনা আছে, তার থেকে চতুর্গুণ নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবনা। এবং বারবার আমাদের সমিতির চেয়ারম্যানকে বারবার ফোন করে বলেছে যে আপনাদের কি ধরনের এজিটেশন হবে, কি ধরনের মানুষ আসবে, এমন কিছু হবে না তো যেখানে বড় ধরনের গন্ডগোল হতে পারে। তো গিয়ে দেখছি 200 RPF। তো এই ব্যাপারে আপনারা একটা যদি হস্তক্ষেপ করেন রাজনৈতিকভাবে, যে অনেক মানুষ এখানে ইনভলভ হয়, তাহলে মনে হয় একটু নড়াচড়া হতে পারে। আমরা চেষ্টা করছি, আমরা আবারও এই ব্যাপারে চেষ্টা করবো, এবং এই ব্যাপারে আমরা চাই যোগাযোগ ব্যবস্থা বাড়লে আমাদের শহর উপকৃত হবে। আমাদের এখানকার ছেলেরা, প্রচুর মানুষ, আপনি জানবেন যে আমাদের গ্রামীণ শহর প্রচুর গরিব মানুষ বাস। সকাল থেকে রুটি রোজগারের জন্য পাণ্ডবেশ্বর, উগড়া, বর্ধমান, আসানসোল ছোটে, এবং তাদের বাসের যে হারে ভাড়া, ট্রেনে যেতে পারলে তো অনেক সুবিধা। একটা ট্রেন আছে, সেটা গভীর রাতে 4:40, তারপরে ময়ূরাক্ষী। হ্যাঁ, খুবই অসুবিধা হয়। ময়ূরাক্ষীর টাইমটা যদি একটু আগায়, বা একটার মাঝে গ্যাপে ট্রেন হয়, কলকাতা থেকে ফেরার একটু পরের দিকে যদি কোনো ট্রেন থাকে, সাধারণ মানুষের উপকার হয়। আর কিছু এই যে দূরপাল্লার ট্রেনগুলো রয়েছে, এগুলো দুবরাজপুরে স্টপেজ দিলেও, হ্যাঁ, সাঁইথিয়া বা অন্ডাল থেকে তখন কানেক্টিভ ট্রেন ধরে যোগাযোগ ব্যবস্থাটা একটু ভালো হয়। এভাবে আমরাও চেষ্টা করব, আমরা চেষ্টা করে আসছি, আমরা দেখছি। দুবরাজপুরে দাদা প্রচুর মানুষ সকাল থেকে বাজার বা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, যেমন বেচার জন্যও আসে, কিন্তু সেই অর্থে ভালো মোটরসাইকেল একটা স্ট্যান্ড বা সাইকেল স্ট্যান্ড নেই। মানে এইটা একটা সাংঘাতিক অসুবিধা। আপনি দেখছেন সেক্ষেত্রে অনেক সাইকেল চুরিও হচ্ছে, তারপরে ব্যবসায়ীদের ভীষণ কথাও শুনতে হয়, এবং নিত্যদিন বহু জায়গায় একটু ঝগড়াঝাটিও হয়। এ ব্যাপারে পৌরসভা কোনো উদ্যোগ নিতে পারে সাইকেল স্ট্যান্ড বা মোটরসাইকেল আমরা এই মুহূর্তে যেটা মার্কেটে কিছু অসুবিধা ছিল, চাষিদের রোদে জলে ওদের সবজি বিক্রি করতে আসতো, সেই জায়গাটা থেকে আমরা ভবানন্দ মার্কেটে রিসেন্ট থেকে থাকবেন 2তলা ওদের শেড বানিয়ে দিয়েছি। ওখানে একটা বাথরুম পায়খানাও করে দিয়েছি, যাতে ছেলেদের মেয়েরা সব ব্যবহার করতে পারে, একদম মেন রোডের ওপরে। এছাড়া আমরা ওইখানেই কোনো সাইকেল স্ট্যান্ড, ওইখানে জায়গা নেই। আমরা নাঙালতলা একটা করা হয়, বেসরকারিভাবে করে, ওই গঙ্গা মেটে বলে একজন। আর আমরা কি রেট আপনারা নির্ধারণ করেন না, ওরা নিজেরাই করে? অনেক টাকা পয়সা অনেক বেশি নেয়, কিছুক্ষণের জন্য হলেও মনে হয় 15 কোটি টাকা চায় এরকম। না, সেটা ঠিক নয়, তবু একটা আছে। আর আমরা এটা শীঘ্রই চেষ্টা করছি, আমাদের যেটা নিজস্ব জায়গা ইন্দিরা মার্কেটে পেছনটায় আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সাইকেল মোটরসাইকেল আসতে চায় না। 3 মাস আগে চালিয়েছিলাম, সে ছেলেটি বলছে কোনো সাইকেল মোটরসাইকেল আমার এখানে রাখতে চাইছে না। তবু আমি কয়েকদিন আগে একবার ক্লাবগুলোকে ডেকেছিলাম, মাতৃসংঘ, জনকল্যাণ এবং পথিকৃত, যেটা বাজারের কাছে, যে 3 মাথায় 3টে যদি এরা সাইকেল স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড করে, তাহলে শহরে চাপটা কমে। এমনিতে আমাদের শহর খুব ঘিঞ্জি, অনেক পুরানো শহর, রাস্তা প্রশস্ত নয়, একটু অসুবিধা হয় সাধারণ পাবলিকের। গাড়িগুলোকে আমরা শীঘ্রই চেষ্টা করব
এই যে একটা জায়গাতে আনা, যাতে স্ট্যান্ডে রাখে, এইভাবে বাজারে যত মোটরসাইকেল বা গাড়ি না রাখে। নির্মল বাংলা আপনারা তো খুব ভালো করছেন, কিন্তু তবুও কিছু এলাকাগুলোই এখনো বাইরে শৌচ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো সেটা কি সচেতনতার অভাব বলে মনে করছেন? মানে এইখানে শৌচাগার বানানো বা মানে পৌরসভার পক্ষ থেকে কোনো তো খামতি আছে বলে আমার মনে হয় না, কিন্তু এখনো কিছু এলাকায় বিশেষ করে মানসারের দিকে যদি পুকুরগুলো দেখি, বা যদি আমি ওই সিনেমা হলের ওই দিকের যদি পুকুরগুলো দেখি, এখনো খোলা মাঠে মানুষের যাওয়ার প্রবণতা রয়েছে। এ ব্যাপারে তো একটা ভয়াবহ দিক, এটা তো সবাই আমরা মানছি। তো পৌরসভা কি এই ধরনের কিছু কর্মসূচি নিচ্ছে যাতে অন্তত ওদেরকে অভ্যাসটা করানো যায়? মানে এই মুহূর্তে আমরা প্রায় 4000 বাড়িতে ল্যাট্রিন তৈরি করে দিলাম। এছাড়া কমিউনিটি ল্যাট্রিন আমরা 1 নম্বর ওয়ার্ডে করে দিয়েছি। কয়েকদিন আগে আমি মাধ্যমিক সঙ্গে এটা উদ্বোধন করলাম, ওখানে পুরুষ মহিলা সকলে যেতে পারবে। এছাড়া আমাদের যেটা বললাম উপানন্দ মার্কেটে, সেটা কমপ্লিটের পথে, আর আমরা হয়তো 7-10 দিনের মধ্যে উদ্বোধন করে দেবো। এছাড়া যেটা বড় সমস্যা শহরে, হয়তো 4-5টে ভাই হয়তো 5 ফুট বাই 5 ফুট একটি রুম, তাদের কোনো জায়গা নেই। এবং এদের এইগুলোর ক্ষেত্রে কমিউনিটি করার চেষ্টা করছি। এই প্রবলেমটা সবথেকে বড়। আমাদের মানে মানব গণায় যে পদ্ধতিটি ইউজ করেছে কুলুপাড়াতে, ওরকম কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে। না, এগুলো মানে ওই পদ্ধতি মানে অনেক আগে নিয়েছি আমরা 1 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আমাদের আপনারা এর আগেই করেছেন? হ্যাঁ, 1 নম্বর ওয়ার্ডে আমাদের আছে। হ্যাঁ, কমিউনিটি মানে সুলভ শৌচাগার একটা খুব ভালো প্রোগ্রাম হতে পারে। হ্যাঁ, এবং এই সব থেকে যেটা বড় বললাম যে জায়গার অভাব, যে আমাদের ইসলামপুরে এত ঘিঞ্জি বসতি, যেখানে হয়তো 5-7টা ভাই, সে তারা হয়তো 10 ফুট বাই 10 ফুট জায়গা পেয়েছে, আর কোনো জায়গা নেই। এইটাই বড় প্রবলেম হয়ে গেছে। তবুও আমরা সকলের সঙ্গে চেষ্টা করে এই কমিউনিটি ল্যাট্রিনের মাধ্যমে তাদেরকে যাতে যত্রতত্র মলমূত্র ত্যাগ না করে সেটা নিয়েছি। যাক, অনেকখানি আমরা ডেভেলপ করেছি, আমরা শীঘ্রই এটাকে ঠিক এই জায়গাতে নিয়ে আসতে পারি। দুবরাজপুরের একটা সবচেয়ে মানে চোখে লাগার মতো সমস্যা, সেটা হচ্ছে যে দুবরাজপুরের যুব সম্প্রদায়ের একটা বড় অংশ মানে মাদকাসক্ত। মানে আপনি যদি একটু সন্ধ্যের দিকে দেখেন, মানে অনেক পরিবার মানে শেষ হয়ে যাচ্ছে বা খুব সমস্যার মধ্যে রয়েছে। প্রশাসনিক তরফ থেকে আপনারা একটু তাদেরকে যদি উদ্যোগী করার জন্য বলেন, সেক্ষেত্রে আমার মনে হয় পৌরবাসীরা একটু উপকৃত হয়। এই সমস্যাটা এখন যুব সমাজের, শুধু দুবরাজপুর নয়, সর্বত্রই একটা টেন্ডেন্সি চলে এসছে কিছু যুবক ছেলেদের। এবং এই জায়গাটাকে আমি আগেও যে 2-1টা প্রশ্নের উত্তরে বললাম, আমাদের 2011 সালে পেছনে যদি আমরা ফিরে যাই, যে বীরভূম জেলা পোস্ত চাষের একদম প্রাণকেন্দ্র হয়ে গেছিল। হ্যাঁ, বামফ্রন্ট আমলে এই ব্যাপারে কোনো রকম প্রশাসনিক স্টেপ নেওয়া হয়নি। সেই সময় থেকে আমাদের ব্লকেও তো প্রচুর পোস্ত চাষ হতো একটা সময়। সেই সময় থেকে এই যে একটা আঠা বা বিভিন্ন ধরনের ওই সিগারেটের মাধ্যমে খায়, এইসব থেকে যে চালু হয়ে এসছে। বর্তমানে পোস্ত চাষ বীরভূমে একদম হয় না, পুলিশের ব্যাপারে যথেষ্ট সচেতন। তবুও বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে কিছু কিছু যুবক বিভিন্নভাবে মাদকাসক্ত হচ্ছে, তার মা বাবারা ভীষণভাবে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো সুইসাইডও করছে। এই ব্যাপারে আমরা সকলেই চেষ্টা করছি, বিশেষত পুলিশ প্রশাসন খুবই চেষ্টা করছে। বর্তমান আমাদের দুবরাজপুর থানার যে ভারপ্রাপ্ত অফিসার আছেন আলী সাহেব, তিনিও যথেষ্ট সচেতন। এবং আমরা এই মুহূর্তে অনেকখানি কমিয়ে নিয়েছি, নেই বললেই চলে। কিছু কিছু এলাকায় আছে, সেগুলো আমরা বিভিন্ন ক্লাবকে ডেকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি। ক্লাবগুলোকে বলেছি, তোমরা এই ব্যাপারটা দেখো, যাতে এলাকায় কেউ মাদকদ্রব্য বিক্রি করতে না আসতে পারে বা কোনো যুবক যাতে না খায়। আর যেটা বর্তমানে ক্লাবগুলোকে, এটা ক্লাবগুলোকে যদি ইনভলভ করা যায়, হ্যাঁ, আমার মনে হয় সেটা ভালো হতে পারে। অতীতে ক্লাবগুলোকে এই ধরনের রাজনৈতিক আড্ডা এবং এইসব করে বিভিন্ন খেলাধুলো, সাংস্কৃতিক চর্চা বন্ধ হয়ে গেছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পর আমাদের বিভিন্ন ক্লাবগুলোকে আর্থিকভাবে সাহায্য করে, দেখবেন প্রত্যেক ক্লাব এখন বিভিন্ন টুর্নামেন্ট, ফুটবল থেকে ক্রিকেট থেকে খেলাধুলা হয়, বিভিন্ন সাংস্কৃতিক চর্চা করে। এই তো ঈদের পরে আমি ইসলামপুরেই 5-6টা ক্লাব বিভিন্ন অনুষ্ঠানে এলাম, খুবই ভালো লাগছে যে সাংস্কৃতিক কালচার দুবরাজপুর শহরে এখন অনেক বেড়ে গেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও রেজিস্টার্ড ক্লাবগুলোকে বিভিন্নভাবে
আর্থিক সহায়তা করছেন, বিভিন্ন ফুটবল থেকে শুরু করে আর্থিক সাহায্য করে ক্লাবগুলো যাতে সমাজের কাজে লাগে, সমাজ করার কাজে লাগে, যুব সমাজকে সঠিক পথের দিশা দেখাতে পারে, সেইভাবে ক্লাবগুলো উদ্যোগী হয়েছে এবং বর্তমান সরকারও যথেষ্ট চেষ্টা করছে। তো এখন পৌর এলাকায় তো অর্থের ততটা অভাব নেই, কিন্তু সচেতনতা বা কিছু কৌশলের ক্ষেত্রে অসরকারি সংগঠন বা এনজিওদের আপনারা কি কোনো কাজে ইনভলভ করছেন? হ্যাঁ, আমাদেরই বিভিন্ন লোক কল্যাণ পরিষদ বলে একটা এনজিও আছে, তারা আমাদের যে এসডিএসওয়াই গ্রুপের মেয়েদের বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে, এই তো আদিবাসী পাড়ায় তাদেরকে এত সুন্দরভাবে বিভিন্ন কলাই ডালের চাষ এবং ওই যে বৃষ্টি জমি পড়েছিল তারা সাহায্য করছে। এছাড়া যে কোনো এনজিও আমাদের স্বাগত জানাই। বিভিন্ন এই 2011 সালের আগে পর্যন্ত কিন্তু এনজিওদের সেই অর্থে স্বাগত জানানো হতো না, কারণ আমি খুব কাছের থেকে দেখেছি ওগুলো। সেভাবে কেউ অতটা আসেও নি এরকম। যেমন আমি সত্যি বিভিন্ন লোক কল্যাণ পরিষদ যেভাবে কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাবো। এখনো কাজ করছে এবং ধন্যবাদ জানাবো। এরা বিভিন্নভাবে মাশরুম চাষ থেকে শুরু করে বিভিন্ন কলাই ডাল চাষ থেকে বিভিন্ন ট্রেনিং মাধ্যমে মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। তারা মানে মেয়েরা যাতে কিছু রোজগার করতে পারে, তারপরে এসএসের মাধ্যমে লোন দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করছে। আর এই ব্যাপারে এনজিওগুলো খুবই আমাদের হেল্প করছে। দাদা, আরেকটি কথা আমি জানতে চাইছি যে পশ্চিমবঙ্গ সরকার এখন একটা ভাবনায় চলছেন যে পৌর এলাকাগুলোকে আর একটু এক্সটেনশন করা, সেক্ষেত্রে আমরা অনেক পৌরসভা দেখছি। আপনাদের কি এরকম চিন্তা ভাবনা রয়েছে? মানে ধরুন হেতমপুর বা গগরুল বা এই জালালপুর, কেন্দুলা, এই যে গ্রামগুলো রয়েছে সারাউন্ডিং, এদিকে লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলে একটা দুটো গ্রাম, পণ্ডিতপুর, বা এদিকে আপনার মাঝুরের পাশে, মানে মাঝুরের অর্ধেকটা আপনাদের, অর্ধেকটা লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। তো এক্সটেনশন দুবরাজপুর নিয়ে কি কোনো চিন্তা ভাবনা গভর্নমেন্টের রয়েছে? হ্যাঁ, আমাদের শিউড়ি পৌরসভার অনেকখানি অংশ বাড়ানো হলো। আমি আমার এসআরডি চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলেছি। আমাদের যেহেতু সামনে নির্বাচন, আমাদের নির্বাচনের পর আমরা শহরটাকে অনেকখানি বাড়াবো। বিশেষত শিক্ষার পীঠস্থান হেতমপুর, কেন্দুলা, সাতকেন্দুরি পুরো এবং গগরুল, এই এলাকাটা প্রথম পর্যায়ে আমরা নেব। অতি ভবিষ্যতে আবার আরও বাড়াবো। আমরা যাই এই এলাকাগুলোকে পৌর এলাকার মধ্যে ভরে পৌরসভাটাকে আরও বড় করতে, এবং পৌরসভার যে আরও আয়তনটা বাড়লে পাশে আমাদের লোবাই কয়লা খনি হচ্ছে, সে এলাকার অনেক মানুষ শহরে উঠে আসবে। শহর যেমন একদিকে শহরে বাসিন্দা পারবে, পাশাপাশি এখানে ইন্ডাস্ট্রি, একটা কয়লা খনি মানে ইন্ডাস্ট্রি হলে। দাদা, ইন্ডাস্ট্রির কথা বললেন, আমি এখানে একটু আপনাকে থামাচ্ছি। দুবরাজপুরে সেই অর্থে শিল্পের মানে ঠিক জমছে না। শিল্প না থাকলে তো কর্মসংস্থানও বাড়বে না, কিন্তু ধরুন সুযোগ তো রয়েছে। আপনারা এই ব্যাপারে কি কিছু উদ্যোগ নিচ্ছেন শিল্প বাড়ানোর ক্ষেত্রে? শিল্প বাড়ানোর ক্ষেত্রে ধরুন আমরা পৌরসভার পক্ষ থেকে এক উদ্যোগ নিয়ে পারবো না, তবু আমাদের শহরে বিভিন্ন যারা ব্যবসায়ী ছিল অনেকগুলি নতুনভাবে ধান মিল হয়েছে। যেমন একটা এই ডিআর করেছে সাতকেন্দ্রে, পারস মোড়ে একটা সাতকেন্দ্রে করেছে, বীরভূম রাইস মিল্লা একটা কুন্ডু সাহেব করেছে আমাদের গণেশ হোটেলের কাছে। এছাড়াও আমাদের যেটা কয়লা এবং জল পেলে ইন্ডাস্ট্রি হবে। লোবায় যে আমাদের কয়লার প্রজেক্ট হচ্ছে, আশা করছি লোবা কয়লা প্রজেক্ট খবর কত দূর, মানে আপনি কত দূর লোবার আশা দেখছেন? না, আর বাস্তবিত সময় লাগবে না, কারণ জমির মালিকরা, ডিএম, জমির মালিক এবং যারা নেবে তিন পক্ষ বসে একটা সমস্যার সমাধান হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং যে টাকা দেওয়া হচ্ছে তাতে জমির মালিকরা সন্তুষ্ট। এবং লোবা কয়লা খনি হয়ে গেলে আমাদের এলাকাতে পর্যাপ্ত জল আছে, কয়লা পেলে আশা করছি এদিকে আরও কিছু ইন্ডাস্ট্রি বাড়বে। আমাদের শহরটা অর্থনৈতিক দিক থেকে অনেকখানি স্বাবলম্বী হবে, যেটা দুবরাজপুর শহর একসময় বীরভূমের ব্যবসার পীঠস্থান ছিল, আবার স্বমহিমায় ফিরে আসবে। কারণ ব্যবসায় আমাদের শহরের মূল প্রাণকেন্দ্র ছিল, সেটা আবার ঠিক ফিরে আসবে। আরেকটি কথা আপনি বলছিলেন শিক্ষার ব্যাপারে। দুবরাজপুরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আর যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দেখি, সংখ্যার বিচারে খুব তফাৎ পাওয়া যাবে না। তার মানে এইটা আমরা ধরে নেব যে দুবরাজপুরের শিক্ষার উপরে আশেপাশে গ্রামের মানুষ অনেক বেশি নির্ভরশীল। তো
তো এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আপনারা পৌরসভার পক্ষ থেকে সেই অর্থে সাহায্য সহযোগিতা করছেন, মানে কোথাও যদি কোনো কিছু প্রয়োজন হচ্ছে বা কিছু? দুবরাজপুর শহরে শিক্ষার সে অর্থে খুব নামী শিক্ষা প্রতিষ্ঠান ছিল সারদা বিদ্যাপীঠ, যেখান থেকে খুব ভালো ভালো ছেলেমেয়েরা বেরিয়ে গেছে, এখনো বের হচ্ছে। এবছরও পঞ্চম স্থান, এবার উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান দুটো, একটা গার্লসেও হয়েছে। গার্লসেও সাদেশ্বরী বিদ্যা মন্দির থেকেও একজন প্রথম 10-এর মধ্যে স্থান পেয়েছে। শিক্ষায় দুবরাজপুর শহর এগিয়ে আছে। এখানে যেমন সরকারি স্কুল আছে, পাশাপাশি বেসরকারি স্কুল আছে, সত্যানন্দ ইনস্টিটিউশন, নাগরিক সমিতি আছে, সত্যানন্দ শিশু ভারতী, আনন্দধারা সহ একগুচ্ছ বেসরকারি স্কুল আছে, যেগুলোতে মাধ্যমে অনেক ছেলেমেয়েরা পড়াশুনো করে ভালো শিক্ষা পাচ্ছে। এবং এখানে আমরাও পৌরসভার পক্ষ থেকে তাদের সমস্ত রকমভাবে সহযোগিতা এবং আশ্বাস দিই এবং পাশে থাকি। আমারই সবথেকে ভালো লাগে যখন প্রথম স্কুল সত্যানন্দ শিশু ভারতী, আপনারই নারকেল ভেঙে 1997 সালে আমি প্রথম নারকেল ভেঙে উদ্বোধন করেছিলাম, ভিত পুজো হয়েছিল 95-96 সালে। সেই স্কুল আমি মহিরও হয়েছে। এছাড়া বাকি স্কুলগুলো খুব সুন্দর জায়গায় যাচ্ছে এবং সত্যানন্দ শিশু ভারতী একটা এই মুহূর্তে এই এলাকায় শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা ভালো ভূমিকা নিচ্ছে। আর দাদা, আর ভোট তো দেরি নেই, ভোটের ব্যাপারে প্রস্তুতি শুরু হয়ে গেছে? দেখুন, আশা করছি দুবরাজপুর মানুষের সঙ্গে আমার সেই রকম একটা নিবিড় সম্পর্ক। আমি প্রত্যেকে আমার দুবরাজপুরবাসীকে পরিবারের মতোই ভাবি। আমি যে কোনো বাড়িতে কোনো আপদ বিপদ থেকে শুরু করে কেউ একটা সেই শুভ অনুষ্ঠানই হোক বা মারা যাওয়াই হোক, সবাই আমাকে খোঁজে। আমি কিন্তু খবর সাথে সাথে উপস্থিত হই। আমি সেটাকে আমার বাড়ির সদস্য হিসেবে ভাবি এবং আশা করছি যে আগামী পৌর নির্বাচনেও আমি বা আমার যারা সহযোগী থাকবে, আমার দলীয় যে দল, সেই দলের প্রতীকে যারা দাঁড়াবে তাদেরকে সেইভাবে এলাকার মানুষ জিতাবে। এবং 16টি ওয়ার্ড আমাদের দুবরাজপুর। ওয়ার্ড বিন্যাস কি চূড়ান্ত? হ্যাঁ, ওয়ার্ড বিন্যাস এই মুহূর্তে হচ্ছে না, আমাদের গতবার হয়েছে। এবার ওয়ার্ড সংরক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। আমাদের নিয়মে 24 তারিখে বেরোনোর কথা ছিল। হ্যাঁ, ওয়ার্ড সংরক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। 4টে ওয়ার্ড আমাদের শিডিউল হবে, সেটা হয়ে গেছে। 6টা ওয়ার্ড মহিলা, এই 6টা ওয়ার্ড মহিলার মধ্যে 4টে জেনারেল মহিলা, 2টো শিডিউল মহিলা। এটা রিজার্ভেশন কমপ্লিট হয়ে গেছে এবং আশা করি যে ডিসেম্বরের 2nd উইক নাগাদ, যেহেতু স্কুলের পরীক্ষাগুলো আছে নভেম্বর মাসে, 2nd উইক নাগাদ ভোট হবে। তো দুবরাজপুরের মানুষ আমাদের উপরে ভরসা রাখবে এবং আমার কাউন্সিলরও সেইভাবে সার্ভিস দিয়ে এসছে এবং প্রতিনিয়ত মানুষের সাথে সেইভাবেই থাকি। বরঞ্চ আমরা চেষ্টা করব যাতে সেইভাবেই যোগ্য এবং ভালো প্রার্থী যারা থাকবে, আমাদের দলীয় সবাই ভালো প্রার্থী থাকবে এবং আমার কাজের নিরিখে আমাদের দলীয় প্রার্থীদের এলাকার মানুষ ভোট দিয়ে জেতাবে। ঠিক আছে দাদা, আপনার সময় আর নষ্ট করব না, কিন্তু দুটো প্রশ্ন আপনাকে করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি 20 বছরের চেয়ারম্যান, 25 বছরের কাউন্সিলর, 5 বছর তো অতিক্রান্ত, মানে এই টার্মের প্রায় শেষের দিকে আপনি এসে গিয়েছেন। তো কোন কাজটা আপনাকে বেশ সন্তুষ্ট করে যে এই 5 বছরে এই কাজটা করে ভীষণ আমি খুশি, মানে নিশ্চিন্তে ঘুমাতে পারেন যে ওই কাজটা আমার সবথেকে স্বপ্ন ছিল যে দুবরাজপুর শহরের প্রতি এলাকাতে পানীয় জল পৌঁছে দেবো। পানীয় জলটাই বড় সমস্যা। আমার শহরের মাটির নিচে মহাভাগ্নে পাহাড় যেহেতু আছে, মাটির নিচে প্রচুর এলাকায় পাথর আছে, বোরিং করে জল পাওয়া যায় না, ইন্দিরায় জল পাওয়া যায় না। এবং সেই অর্থে আমার খুব স্বপ্ন ছিল। আমি বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের পৌরমন্ত্রী ববি হাকিমের কাছে কৃতজ্ঞ, আমি অনুব্রত মণ্ডলের কাছে কৃতজ্ঞ যে আমাদের একটা বড় প্রজেক্ট, আমাদের এই এলাকায় কোনো জল নেই মাটির নিচে। আমাকে এখান থেকে প্রায় 18 কিলোমিটার দূরে বেলেডাঙ্গালের কাছ থেকে অজয় নদী থেকে জল পাইপ বেয়ে নিয়ে আসতে হচ্ছে NH-60 পাশ দিয়ে, এবং সেই জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার আমাদের একটা প্রজেক্ট পুরানো ছিল, আর একটা নতুন প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আর শীঘ্রই আমরা সেই জল দিতে পারবো। এবং দুবরাজপুর শহরের প্রতি প্রান্তে, যেটা রেল লাইনের উপরে তারা কোনোদিনই পাইপের জল পায়নি, এই প্রথম পাবে। এছাড়া সাতকেন্দুরিয়া এলাকা আছে হাইওয়ের উপরে,
আমরা শহরের সব প্রান্তে জল পৌঁছে দেবো। পানীয় জলটা আমার সবথেকে বড় সাফল্য বলে মনে করি। আর দাদা এরকম মানে কিছু মনে হলো যে এই 5 বছর ওই জিনিসটা করে যেতে পারলে ভালো হতো, মানে এই 5 বছর এই জিনিসটা করা হয়ে উঠলো না বা অর্ধেকটা করা হলো, এরকম কিছু মনের মধ্যে মানে জাগে আপনার? আমার সবথেকে যেটা কষ্ট হলো, যেটা এখনও যেটা আমার পক্ষে সম্ভব নয় বা আমার সরকার পক্ষে সম্ভব নয়, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাইপাস রাস্তা। এটা আমি আগেও বললাম যে এটাই বাইপাস রাস্তাটা হয়ে গেলে আমার শহরের সব দিকে উন্নয়ন হয়ে যেত। NH-60 যদি শহরের বাইরের দিকে বাইপাস হয়ে যায় তাহলে আমার শহরটা বাঁচবে, এটা আমার দুঃখ রয়ে গেল। এছাড়া মানুষের প্রতিনিয়ত চাহিদা আছে, এলাকা শহর বাড়ছে, রাস্তার রেন্ট বাড়বে, সেগুলো তো আমরা যেমনভাবে করব, আমরা সেই ব্যাপারে প্রতিশ্রুত। আমরা যেটা আমার আক্ষেপ এই মুহূর্তে, এই বাইপাসটা হয়ে গেলে আমার শহর কিন্তু বেঁচে যেত। এই মুহূর্তে শহরের নাভিশ্বাস উঠছে এই শহরের মধ্যে NH-60 বয়ে যাওয়ার জন্য। অনেক ধন্যবাদ দাদা আমাদের স্টুডিওতে আপনার সময় দেওয়ার জন্য। আপনি অনেক দিন সুস্থ থাকুন, দুবরাজপুর পৌরবাসীর আপনি পাশে থাকুন, মানুষের উপকার করুন, ঈশ্বর করুন আপনি আবার চেয়ারম্যান হিসাবে আবার আসুন এবং চেয়ারম্যান হিসেবে আবার আপনার সাক্ষাৎকার নেব। ধন্যবাদ অনেক স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ RC চ্যানেলকে, বীরভূম RCকে, যে আমাদের দুবরাজপুর শহরের এই চ্যানেল বা এই স্টুডিও হয়েছে। আমরা আমাদের এই এলাকার খবর অবশ্যই আমাদের শহরে এই ব্যাপারে পিছিয়ে ছিলাম, এই যে RC চ্যানেল দুবরাজপুর শহরে হয়েছে এর জন্য ধন্যবাদ। আমাদের এলাকার খবর ওটা বীরভূম জেলাবাসী দেখতে পাবে, এর জন্য ধন্যবাদ। RC চ্যানেল আরও এগিয়ে চলুক, আরও বড় হোক এবং RC চ্যানেলে সকল কলা কুশলী যেন সুস্থ সবল থাকে, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি।